পশ্চিমবঙ্গের এখন একটা যে রাজনৈতিক সংস্কৃতি দেখা যাচ্ছে, তাতে প্রধান বিরোধী দলের সঙ্গে শাসক দলের কার্যত কথাবার্তা বন্ধ, বয়কটের একটা অবস্থা চলছে, তারা বয়কট করে চলছেন প্রধান বিরোধী দল সরকারকে। এই অবস্থাটার পরিণাম কি, খুব আশা কি করা যায় এই অবস্থা? আমি খুব বেশি মন্তব্য করতে চাই না, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, ওয়াটার ফাইন্ডস ইটস ওন লেভেল। সেটা বলবো সংস্কৃতিও ওই নিজের স্তর খুঁজে বেড়ায়। এখন এটা যা হয়েছে, আমরা যদি গোটা ভারতবর্ষে যে প্রধান রাজনৈতিক দল সংস্কৃতির যে নিদর্শন পশ্চিমবাংলায় 30-40 বছর ধরে স্থাপন করে গেছে, সেদিকে যদি অন্যখানিক সেদিকে যদি ঝোঁকেন এদিককার মানুষও, তাহলে সংস্কৃতি এটাকে বোধহয় নিচের দিকে চলে যাবে। সুতরাং আমি বলবো যে হ্যাঁ, আমরা তো দেখেছি 72 থেকে 77 সালের মধ্যে মানে সংস্কৃতিকে কোথায় কোন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে, তাকে যেন আমরা অনুসরণ না করি, আমরা যেন নিজেদের সংযত রাখি। আর ওরা যদি কথা না বলতে চান, তাহলে আমরা নিয়ে কথা বলবো, মানুষদের বোঝাবো যে আমরা ওদের কাছে যাচ্ছি, ওরা আসছেন, সেটা বোঝাতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। ধরুন গণতন্ত্রে যেটা সবচাইতে গণতন্ত্র টিকে রাখার, যে আমাকে পরস্পরকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। আমি আমার মত নিয়ে আছি, আপনি আপনার মত নিয়ে আছেন, কিন্তু হ্যাঁ, আপনার মতে আপনি যদি আঁকড়ে থাকতে চান না, আমি তাহলে জুলুম করবো না। করাটা অগণতান্ত্রিক হবে, একনায়কত্ব হবে, স্বৈরাচার খাবে। এখানে একটা কথা বলার ছিল আমার, বলা হয়নি, সেটা হচ্ছে আমি ওই কেন্দ্রীয় অর্থমন্ত্রী খুব বলছেন, হ্যাঁ এরা একেবারে টাকা পয়সা নয় করেছে পশ্চিমবাংলায়, এরা প্রথম দিকে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করেছে, কেন্দ্র রাজ্য সম্পর্ক পাল্টাতে হবে, আর তারপর থেকেই একেবারে একদম এরা পশ্চিমবাংলার ভালোর জন্য করে চেষ্টাই করেনি। আমরা যদি পশ্চিমবাংলা ভালো চেষ্টা করলে আমার আর্থিক সংস্থান চাই, যেটা আমি একটু আগে বললাম, যে আমার যদি হাত পা বেঁধে আপনি রেখে দেন, তাহলে আমি কি করে করব? এবং আমার আপনাদের গরিব মানুষদের জন্য কোনো দায়বদ্ধতা ছিল না। আমরা সরকারে এসেছি, আমরা গরিব মানুষদের, মধ্যবিত্ত মানুষদের জন্য অনেক করব। আমরা শিক্ষাকর্মীদের হ্যাঁ বেতন ভাতা বাড়িয়ে দেব, আমরা সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়িয়ে দেব, আমরা প্রাথমিক শিক্ষাকে ছড়িয়ে দেব। এগুলো আমরা করা দরকার, আপনারা করেননি, আমরা করবো। করতে গেলে আমার টাকা দরকার এবং আমি টাকা খরচ করব। আমি টাকা খরচ করেছি, যে আপনারা আমি নিয়ে টাকা খরচ করবো, বামপন্থীরা কি করব? এবং আপনারা বলছেন যে হ্যাঁ ধার টানা করেছে। আমি যদি এখন যেটা হয়, সংবিধান কি বলে দিয়েছে, সংবিধান বলে দিয়েছে যে প্রতি 5 বছর অন্তর একটি অর্থ কমিশন রাষ্ট্রপতি নিয়োগ করবেন। সেই অর্থ কমিশন কেন্দ্র আয়কর, কোম্পানি কর এবং উৎপাদন শুল্ক থেকে যে গোটা রাজস্ব সংগ্রহ করবে, তার কত অংশ রাজ্যগুলি পাবে সেটা কমিশন ঠিক করে দেবে। কিন্তু সেই কমিশনকে যদি ঠিক করতে হয়, কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কিন্তু এরা কি করেছেন, ওরা সংবিধানটাকে পাল্টে বলেছেন রাষ্ট্রপতি নিজের ইচ্ছায় কিছু করতে পারবে না, রাজ্যপতির কোনো আলাদা বিচার থাকবে না, কেন্দ্রীয় মন্ত্রিসভা যা বলবে রাজ্যসভাকে তা পালন করতে হবে। এখন যা হয়েছে, অর্থ কমিশনের যারা সদস্য হন, সভাপতি শুদ্ধ, তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রক নিয়োগ করেন, তাদেরকে পেটুয়া লোকদের। লেখা আছে রাজ্যগুলোর সঙ্গে কি পরামর্শ করে এই কমিশন গঠন করতে হবে।
একটা নাম কাগজে একটা চিঠি পাঠিয়ে দেন, বাস আমরা যে বলি তার কান পেতে এটা শোনেন, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বেরিয়ে দেন। ঠিক প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন ঠিক একই ব্যাপার। পরিকল্পনা কমিশন উন্নয়ন খাতে টাকা অনুদান দেয়, কিন্তু পরিকল্পনা কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে। এবং পরিকল্পনা করে জাতীয় পরিকল্পনা, রাজ্যগুলোর যে যে বিষয়ে অখণ্ড অধিকার সে বিষয়েও পরিকল্পনা কমিশন করে। এখন তা যদি করে, পরিকল্পনা কমিশনের পরিচালনায় রাজ্যগুলো প্রতিনিধি থাকা উচিত, রাজ্যগুলোর কথা যারা শুনবে। এটা একটা সরকারি আর একটা ডিপার্টমেন্টে, মন্ত্রণালয়ে ঠেলে দিয়েছেন। এই অবস্থায় আর আরো একটা কথা বলবো, যে এখানে এই লাইসেন্স প্রথা যখন চালু ছিল 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক, আমাদের কাছে এসে আমি নিজে বহুদিন দিল্লিতে ছিলাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে আমার নিবিড় যোগাযোগ ছিল। অনেক সময় ধরুন শিল্পপতিদের সঙ্গে দেখা হলো, কতটা সামাজিক কথা কি করছে কি বলছেন, আমি তো একটু পশ্চিমবাংলায় শিল্প নিয়ে যাচ্ছেন না কেন? তখন বলতে, দেখুন আমরা যখন শিল্প মন্ত্রকে যাই লাইসেন্স চাইতে, আমাদের পরিষ্কার বলা হয় যে বামপন্থী রাজ্যে যদি শিল্প করার জন্য লাইসেন্স চাও পাবে না, অন্য রাজ্যে যেতে পারে পাবে। 1985 থেকে 90 সালের জন্য যে অর্থ কমিশন গঠিত হয়েছিল, তার সভাপতি ছিলেন জগজীবন চাওয়ান। তিনি একদা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন, এবং তার সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল। উনি যখন এখানে সফরে এলেন, আমি এখানে অর্থ দপ্তরের দায়িত্বে, আমি অনেকক্ষণ একেবারে ওর সঙ্গে খোলাখুলি কথা বললাম। দেখুন আমি এই তো অবস্থা আমাদের দেশের, আমি ডাইনে আনতে বাইকুলোই নেই, অথচ আমি ধরুন মাথা খাটি, আমি তো কোনো পথ পাচ্ছি না, কারণ আমার হাত পা বাঁধা। বাজার থেকে যে টাকা তুলবো সেটাও সংবিধানে লেখা আছে, কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বাজার থেকে আমি টাকা তুলতে পারবো। আমি কি করবো আপনি বলুন? এবং আমি জওয়ানকে আমার মনে আছে এটা বলেছি, প্রতিবার যখন আমি কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে দিল্লিতে আসি, আমার মনে হয় একটা বিদেশি এসে চকচকে ঝকঝকে একটা বিদেশি রাজধানীতে আমি একটা গরিব দেশ থেকে এসেছি। আমার মনে হয় যে অশোক, কবে থেকে তোমার এই ধারণা হয়েছে? তখন আমি বললাম 1960 সালের গোড়া থেকে। তারপর উনি যা প্রতিবেদন পেশ করলেন, তারা পশ্চিমবাংলার জন্য উনি বিশেষ 2 বছর, প্রথম 2 বছর 85 এবং 86 পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা করে বিশেষ একটা অনুদান, একটা শাসালো একটা অনুদানের ব্যবস্থা করলেন। ঠিক সেই সময় মানে উনি পেশ করেছেন রিপোর্ট রাষ্ট্রপতির কাছে, এবং সেটা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে আলোচনা চলছে। এখন আমাকে তো মাঝে মাঝে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘরে যেতে হয়, উনিও বাঙালি, আমি পশ্চিমবাংলাতে যাই। ওর ঘরে যখন যাই, মানে ব্যক্তিগত সৌজন্যের অভাব নেই। তা আমি বলি, মশাই রিপোর্ট তো এসেছে, তা আপনারা সেটাকে ঘোষণা করছেন না কেন? হ্যাঁ হবে হবে। তারপর হঠাৎ একদিন বললেন, হ্যাঁ আপনারা অনেক পাবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী, যিনি এখনো কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি আমাকে বললেন। তারপর ঠিক সেই সময় ফারুক আবদুল্লাহকে ইন্দিরা গান্ধী জোর করে কাশ্মীর থেকে তাড়িয়ে দিলেন, এবং একেবারে স্বৈরাচারী একটা সিদ্ধান্ত। আমরা তখন, জ্যোতিবাবু আমাকে দিল্লি পাঠালেন, দিল্লিতে নেতাদের সঙ্গে কথা বললাম, এবং যে অন্য দল তাদের সঙ্গে কথা বললাম, জনতা দলের সঙ্গে কথা বললাম, তেলুগু দেশের সঙ্গে কথা বললাম, ইত্যাদি ইত্যাদি। তখন হলো আমরা গেলাম, গিয়ে কাশ্মীর গেলাম, আবদুল্লাহ গেলাম, গভর্নরকে গিয়ে বলে এলাম এটা এরকম করেছে গভর্নর। এবং আমাকে আবদুল্লাহ বললেন, দেখুন আমি রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তখন মুখ্যমন্ত্রী আমি আছি আমাদের রাজ্যে,
অথচ আমাকে না জানিয়ে সৈন্য আনা হচ্ছে, সিআরপিএফ আনা হচ্ছে। কারণ কি, আগামী দফাতে আমাকে তাড়িয়ে দেওয়া হবে এবং যাতে কোনো অশান্তি না হয় সেই জন্যই। এখন আমরা বললাম যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করব। সেটা তখন চলছে। এখন এই অর্থ কমিশনের দাখিল করা হয়েছে। এখন এইরকম আমি এরকম একদিন গেছি, আবার এক সপ্তাহে গিয়ে ওকে জিজ্ঞেস করেছি কি হলো, রিপোর্টটা বার করুন। হঠাৎ আমার দিকে, আপনারা ফারুককে নিয়ে কতটা চেঁচামেচি করবেন। আমি বললাম তার সঙ্গে আমাদের কমিশন, আমাদের সম্পর্কটা কি, আমাদের অর্থ কমিশনের সেই সম্পর্কটা বুঝতে পারলাম 3 দিন বাদে, যখন বলা হলো আমাদের এত আর্থিক সংকট, আমরা এই যে বিশেষ অনুদান পশ্চিমবাংলার, এটা প্রথম 2 বছরের জন্য অর্থ কমিশনের যে মঞ্জুরি তা আমরা মানতে পারছি না। এটা একেবারে কোনোদিন হয়নি, অভূতপূর্ব যে এটা প্রত্যেকে বলে যে কেন্দ্রীয় মানে অর্থ কমিশন যা মঞ্জুরি করবে সেটাকে কেন্দ্রকে পালন করতেই হবে। কারণ ওই টাকাটা কেন্দ্রের টাকা নয়, টাকাটা জাতীয় টাকা। এবং কিন্তু কিছু করার নেই, গায়ের জোরে ওরা করে দিলেন এটা। এরকম ভাবে বারবার পশ্চিমবঙ্গকে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। সুতরাং এবং এটা করলেন, এখন ইনি এসে এখন বেড়াল তপস্বী হয়ে পশ্চিমবাংলার জন্য কাঁদুনি গাইছেন। তা আমার এমনিতে তো বহুদিন ওর সঙ্গে দেখা হয় না, যদি আবার ককস্মাৎ কোথাও দেখা হয়ে যায় নিশ্চয়ই নমস্কার সম্ভাষণ করবো, পরস্পর কুশল জিজ্ঞেস করবো। তারপর আমি একটি বিখ্যাত কবিতার তার পঙ্ক্তি উদ্ধৃত করে ওকে বলবো, যে ভরে ভুলুক কোটি মন্বন্তরে আমি ভুলিব না, আমি কভু ভুলিব না। অশোকবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে এতখানি আপনার বয়স এবং অসুস্থতা সত্ত্বেও আমাদের এতখানি সময় দিয়েছেন, আমার নিজের দিক থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের দর্শকদের তরফ থেকে অনেক ধন্যবাদ। নিজের মন থেকে যা বলবো